আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অভিন্ন নদ নদীর পানি না দিয়ে দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজার হালে রেখেছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। তিস্তা ব্যারেজ এলাকায় মানুষের ঢল। গ্রামাঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীকে করের আওতায় আনতে ডিসিদের অর্থ উপদেষ্টার নির্দেশ। রোজায় খাদ্যশস্য বিতরণ তদারকির আহ্বান খাদ্য উপদেষ্টার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অভিন্ন নদ নদীর পানি না দিয়ে ভারত দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজার হালে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব চাইলে দিল্লিকে পানির ন্যায্য অধিকার সহ সীমান্ত হত্যা বন্ধ ও দাদাগিরি বন্ধ করতে হবে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনে নেমেছে তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে দুদিনের এই অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। লালমনিরহাটে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গত 15 বছর ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। এ সময় দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি মহাসচিব। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। এদিকে লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার 11টি পয়েন্টে সকাল থেকেই দলে দলে এসেছেন তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত জনপদের লাখো মানুষ। বলেন, ভারত থেকে ন্যায্য পানির অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। এই তিস্তা বাঁচাও কর্মসূচি আন্দোলনের 17 এবং 18 আজকে এবং আগামীকাল যে কর্মসূচি দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের অনেক লক্ষাধিক লোকের ঊর্ধ্বে সমাবেশ ঘটবে। সবাইকে উদ্যত আহ্বান করছি, অত্র এলাকার এবং আশেপাশের যত লোকজন আছেন, যত দূরে যত ভাইরা আছেন, সবাই আসুন, তিস্তা বাঁচাই। আজকে থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত পানি সঠিক ন্যায্যভাবে পাবো না, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। তিস্তা বাঁচাতে নদী পাড়ের দুদিনের লাগাতার এই অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে মঙ্গলবার। সমাপনী দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাহিদুল আলম, এটিএন বাংলা। গ্রামাঞ্চলের সব চিকিৎসক, ব্যবসায়ীরা এবং আইনজীবীকে করের আওতায় আনতে ডিসিদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যারা কর দেওয়ার মতো আয় করছেন, দ্রুত তাদের তালিকা তৈরি করে বিষয়টি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালের অধিবেশনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজানে সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও বিতরণ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট রাসনা দাসের। সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে 3 দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিভিন্ন দপ্তরের উপদেষ্টাদের পক্ষ থেকে ডিসিদের দেওয়া হয় বিভিন্ন ধরনের নির্দেশনা ও পরামর্শ। অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় তিনি জানান, দেশের জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলের যেসব ব্যবসায়ী, চিকিৎসক ও আইনজীবী রয়েছেন তাদের ফি রসিদ বা ডিজিটাল পেমেন্ট মাধ্যমে এনে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। এর আগে সকালে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশনে ডিসিদের সাথে মতবিনিময় করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরে তিনি বলেন, আগামী মার্চ ও এপ্রিলে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে ১.৫ লাখ টন করে ২ মাসে ৩ লাখ টন চাল। খাদ্যবান্ধব কর্মসূচিতে খাদ্যশস্য পাবে ৫০ লাখ পরিবার। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ডিসিদের তদারকি করার আহ্বান জানান উপদেষ্টা। বর্তমানে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চালানো হয়। এই আধুনিক প্রযুক্তি আমাদের দেশে এসেছে, আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব ব্যাপারে প্রশিক্ষিত জনবল বা প্রশিক্ষিত কোম্পানিগুলির সহায়তা পেতে শুরু করেছি, আমাদের লোকজনদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করছি। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযোদ্ধা ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, দেশে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা সহ মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত করা হবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে পুলিশ তাকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক বেগম শারমিন নাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেহেরপুরের একটি মামলার আসামি হিসেবে গত রাতে ঢাকার ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ছাঁটাই বন্ধ ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং লে অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের চাষারায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এ সময় চাষারা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী সহ বিভিন্ন এলাকার যাত্রীরা। সকাল 11:30টার দিকে ইউরোটেং লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এই সড়ক অবরোধ করেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ শিক্ষক সংকট নিরসনের দাবিতে আজ থেকে শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন। এই কর্মসূচির অংশ হিসেবে সকালে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষক সংকট নিরসন না হওয়ায় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেন তারা। ছাত্র জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জয়পুরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জনমত জরিপ কর্মসূচি। এ উপলক্ষে শহরের 0 পয়েন্টে জনমত জরিপ বুথ উদ্বোধন করা হয়। সেখানে সকল শ্রেণী পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। পরে এসব মতামত কেন্দ্রে পাঠানো হবে। জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে মানব পাচারকারী রাশেদ খানের বিচার ও পাচারকারী টুন্নু সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে তৃতীয় দিনে আমরণ অনশন শুরু করেছে ভুক্তভোগী 24টি পরিবার। শরীয়তপুর জজ কোর্টের সামনে এই অনশন কর্মসূচি শুরু করে তারা। এ সময় বক্তারা মানব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। দেশে বিদেশে কার্যকর চিকিৎসা সেবার সংযোগ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপানি স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা। দক্ষ জাপানি বিশেষজ্ঞ মিডি রোসান নাকাজাতোর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন শেষে এ কথা জানানো হয়। জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর হাসনাইন আক্তার হক, সহসভাপতি অধ্যাপক ডক্টর KHM শফিকুর রহমান তরুণ ও সাধারণ সম্পাদক AKM আজাদ এ সময় উপস্থিত ছিলেন। রাঙামাটির পাহাড়ে হরমোন প্রয়োগ করে আগাম আনারসের বাম্পার ফলন হয়েছে, কিন্তু ভালো দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। স্থানীয় বাজারে চাহিদা না থাকায় বিক্রি হচ্ছে না সুস্বাদু এই রসালো ফল। ফলে বাগানেই পচে নষ্ট হচ্ছে অনেক আনারস। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
সুস্বাদু হানিকুইন আনারসের জন্য বিখ্যাত পার্বত্য জেলা রাঙ্গামাটি। নানিয়ারচর, লংদু, বাঘাইছড়ি, বরকল সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবছর ব্যাপক হারে হরমোন প্রয়োগ করে আগাম আনারস চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার। আকারে বড় এবং স্বাদে মিষ্টি হলেও বাজারে এই আনারসের ক্রেতা নেই, ফলে বাগানেই পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। এখানের মানুষের জীবিকা হলো আনারস। এখন আনারসের চাষ করি, করার পরে আমরা সময় মতন ঠিক মতন পয়সা পাওয়া যায়। সিন্ডিকেট আছে, তারপরে আবার শহরে নিয়ে গেলে তখন আর কি দাম বেশি পাওয়া যায় না। এখানে মানুষটা শহরের মানুষ চিনে না, জানে না। তবে ব্যবসায়ীদের দাবি, প্রচন্ড শীত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আনারসের বাজার মন্দা। এগুলো অগ্রিম কিনা, কিন্তু শীতের কারণে, আবহাওয়ার খারাপের কারণে বাজার খুবই খারাপ ঢাকা। কিন্তু কিনছি যখন, এগুলো তো কারণ বাজার আমাদের বেচতেই হবে। আমাদের প্রতিটা ব্যাপারে অনেক টাকা করে লস। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী রাঙ্গামাটিতে প্রায় ৮,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে আনারস। এবছর হরমোন প্রয়োগের মাধ্যমে ব্যাপক হারে আগাম আনারস উৎপাদন হয়েছে। পরিমাণ মতো হরমোন চাষ করা হয়, হরমোন দিয়ে চাষ করা হয়, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর নয়। তো যদি এটা আমরা সিজনে আমরা এই আনারসটা পাই, তাহলে এটা অনেক মিষ্টি হয়। কিন্তু যেহেতু এখন একটু শীতের পরিমাণ একটু বেশি, হয়তো মিষ্টতা কম, সেজন্য বাজারের চাহিদা একটু কম। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর যেমনটি উৎপাদনও বাড়বে, তেমন এর বাজারে চড়া দামে এটা বিক্রি করতে পারবে। বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন কৃষকরা। ন্যায্য দাম নিশ্চিত না হলে আগামীতে সুমিষ্ট রসালো এই ফল চাষে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে শঙ্কা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুষ্টিয়ায় সাংবাদিক ইমরানের উপর হামলা, মারপিট ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার সর্বস্তরের সাংবাদিকরা। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সহসভাপতি নুরনবী বাবু ও সাংবাদিক হাসনাত আলী বক্তব্য রাখেন। বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। লোকালয় থেকে দূরে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছেন শত শত কৃষক। জিরাতি নামে পরিচিত এসব কৃষক কষ্টে বোনা ফসল ঘরে তুলতে ব্যস্ত দিনরাত। জীবনের ঝুঁকি নিয়ে বছরের ৬ মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন তারা, যেখানে নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরী পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নিজেদের ঘরবাড়ি, আত্মীয় স্বজন ফেলে জীবিকার তাগিদে কার্তিক মাসে হাওরে পাড়ি জমান কৃষকরা। সেখানে ছোট্ট কুড়ে ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করেন তারা। একই ঘরে রাখা হয় গবাদি পশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করা এসব মানুষের ভাগ্যে জোটে না পুষ্টিকর খাবার। বেশিরভাগ ক্ষেত্রেই মোটা ভাত আর মরিচ ভর্তা কিংবা পান্তা ভাত দিয়ে চলে খাবার। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আছে শিলাবৃষ্টি, বজ্রপাত সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। তবে এসব তুচ্ছ করে জীবনের ঝুঁকি নিয়ে হাওরে জমি তৈরি করে চারা রোপণ, সেচ, পরিচর্যা করেন জিরাতিরা। ৬ মাস পর ধান কাটা, মারাই, ঝাড়াই শেষে নতুন ধান সঙ্গে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফেরেন তারা। বাপদাদা থেকে শুরু করে তাদের আগের বংশধররা এভাবেই চালাচ্ছেন নিজেদের জীবিকা। এখানে আমরা কৃষি কাজ করার জন্য আইছি, অনেক কষ্ট করে। কাতি মাস হয় আর একবার জ্যৈষ্ঠী মাসও যায় আর কি। বৈশাখে দাওয়াটা তুললিয়া আপনার এই গৃহস্থ ঘর দিয়া পরে আমরা জম লাগবো। গৃহস্থী করতে গরু বাছুর নিয়ে থাকতে হয় একসাথে করে। এই টিউবওয়েল নাই, আমাদের বাথরুম নাই, আমাদের খুব কষ্ট হয়। তবে তাদের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সুপার পানির যে বিষয়টা, সেখানে টিউবওয়েলের একটা ব্যবস্থা করা যেতে পারে। তো এই বিষয় তাদের সাথে আমাদের আলাপ হয়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। তো এটা যদি অ্যাপ্রুভ হয়ে আসে, তখন আমরা যে সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশনের যে বিষয়টা আছে, এখানে আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারবো। কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন হাওর অঞ্চলে বসবাস করছেন জিরাতিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারের গাফিলতি ও উদাসীনতার কারণে শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। এ কারণে প্রায় ৮ মাস ধরে খেলাধুলা ও অনুশীলন বন্ধ রয়েছে এই স্টেডিয়ামে। ফলে খেলোয়াড়দের বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য ছোট মাঠে।
ঠিকমতো অনুশীলন করতে না পারায় বিপাকে তারা। স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 1977 সালে 4 একর জমির উপর নির্মাণ করা হয় জয়পুরহাট জেলা স্টেডিয়াম। 2024-25 অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন, স্বল্প আসনের গ্যালারি সংস্কার কাজের জন্য বরাদ্দ আসে 20 লাখ টাকা। কাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। পরবর্তী 4 মাসেই সংস্কার কাজ করে মাঠ সহ স্টেডিয়ামটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল ঠিকাদারের, কিন্তু 8 মাস পরও কাজ শেষ হয়নি মাঠের। দীর্ঘদিন খেলাধুলা না হওয়ায় হতাশ ক্রীড়াপ্রেমীরা। আন্ডার 18 খেলতে যাব ডিভিশনে, কিন্তু আমি যে খেলতে যাব তো আমার তো একটা প্রপার প্র্যাকটিস লাগবে, তো সেই প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না মাঠের জন্য। আমাদের মাঠ নিয়ে আমরা প্রায় 7-8 মাস ধরে স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারতেছি না। আমাদের বলে দেওয়া হয় যে স্টেডিয়ামে আর প্র্যাকটিস করা যাবে না, ওখানে কিছু কাজ শুরু হয়। তারপরে আমরা সিমেন্ট ফ্যাক্টরিতে প্র্যাকটিস করি বিগত অনেক দিন, 2-3 মাস, যে আমরা তারপরে চিনিকলে আসি, চিনিকলে প্র্যাকটিস করি, কিন্তু এখানে কোনো ড্রেসিং রুম নাই। সংস্কার কাজ শেষ না হয় খেলোয়াড়রা অন্য ছোট মাঠে গিয়ে অনুশীলন বা খেলাধুলা করছেন। এতে করে খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নতুন যে সকল স্টুডেন্ট অ্যাডমিশন করত, এই খোলামেলার জন্য এখানে কেউ আসতে চায় না বা হয় না। কিছুদিন কাজ করে আবার কিছুদিন বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মাঠ সংস্কারে দেরি হচ্ছে। তবে ঠিকাদার বলছে সময় মতো মাটি না পাওয়ায় কাজের এই ধীর গতি। খেলাধুলা করতে আরো 2-3 মাস সময় লাগতে পারে। মাঠে ঘাস না হওয়া পর্যন্ত আমরা খেলাধুলা চালাতে পারবো না। মাটির যে কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। মাঠ ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই খেলার উপযোগী হয়ে যাবে আশা করা যায়। তবে সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। মাঠটি দ্রুত সংস্কার হলে খেলাধুলা ও অনুশীলনে মন দিতে চান খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জীবনানন্দ মেলা। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ তাজুল ইসলাম। এর আগে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার 40টি স্টলে বই ছাড়াও কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্মের উপর নানা চিত্র প্রদর্শন করা হচ্ছে। তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে হয়ে গেল দিনব্যাপী পিঠা মেলা। মেলার 12টি স্টলে জামাই পিঠা, ইলিশ, পাকন ও মম পিঠা সহ হরেক রকম এবং স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। এসব পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এমন উৎসবের আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে নদীতে লাশ গুম চক্রের 7 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা অপহরণ ও হত্যা মামলার জেল পলাতক আসামি। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশা, গাড়ি বিক্রি, নগদ টাকা উদ্ধার করা হয়। গেল 16 জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শীতলক্ষা নদীর পশ্চিম তীরে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় নৌ পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।